নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে শুরু হলো সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ইসরায়েল ইরান সংঘাত ও ভারতের উপর তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলে প্রথম দিনেই স্থগিত হয়ে যায় লোকসভার কার্যক্রম। পরিস্থিতি সামাল দিতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তবে বিরোধীদের প্রতিবাদের জেরে কার্যত অচল হয়ে পড়ে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন সোমবারই সৃষ্টি হয়েছে তীব্র রাজনৈতিক অচলাবস্থায়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলির হট্টগোলের জেরে স্থগিত হয়ে যায় লোকসভার কার্যক্রম। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনাতেই অশান্ত পরিবেশের মুখে পড়তে হয় সরকারকে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর ইসরায়েলের যৌথভাবে ইরানের উপর আক্রমণকে ঘিরে পরিস্থিতি এবং তার ভারতের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার দাবিতে তীব্র প্রতিবাদ জানায় বিরোধী সাংসদরা। লোকসভায় বিরোধীদের হট্টগোলের ফলে কার্যত কাজকর্ম শুরু হওয়ার আগে অধিবেশন স্থগিত করতে বাধ্য হন স্পিকার। পরে মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি রাখা হয় লোকসভার অধিবেশন। मिडिल ईस्ट में है तो क्या कार्रवाई सरकार कर रही, आप क्या परिचय दे रहे हैं? अगर सरकार की तरफ से आपके उस चिंता का स्टेटमेंट आ रहा है, आपके इशूज पे स्टेटमेंट आ रहा है, तो मैं आग्रह करूंगा कि आप लोग सदन को कृपया सुचारू रूप से चलने दें। आप सुनिए माननीय विदेश मंत्री जी, जो आप सवाल को उठाना चाहते हैं उसका जवाब दे रहे, स्टेटमेंट दे रहे हैं। आप सुनना नहीं चाहते, पहले से प्ले कार्ड लेके आए हैं। ये प्ले कार्ड लेके क्यों आए? कई बार अध्यक्ष जी ने कहा प्ले कार्ड लेकर के सदन में नहीं आया जा सकता, फिर भी आप तैयारी के साथ कि सदन को नहीं चलने देना। माननीय विदेश मंत्री Chairman sir, the Gulf is also a major trade partner, accounting for US dollars. এদিকে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। এদিকে এদিন প্রথমে রাজ্যসভা এবং পরে লোকসভায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। তিনি উপসাগরীয় দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রস্তুতি এবং জ্বালানি সরবরাহ সংক্রান্ত উদ্বেগের বিষয়েও অবহিত করেন সংসদকে। বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা কিছুটা কঠিন হয়ে পড়েছে, তবে ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক সংলাপকে সমর্থন করে বলেও উল্লেখ করেন ভারতের বিদেশ মন্ত্রী। I would like to inform you that every Indian embassy in the region has similarly issued advisories. This is so with Israel, UAE, Bahrain, Qatar, Kuwait, Saudi Arabia, Iraq. Many of them did so on the 20th of February. Israel did it again on the 1st of March. Many of them again in the Gulf did it on the 5th of March. Saudi Arabia did it on the 8th of March. So this has been a continuous exercise. The MEA has set up a dedicated special control room to monitor the situation and respond to queries from those affected as well as their families. Our last update was issued on the 7th of March. Chairman sir, I would like to inform the House through you that our diplomats are working hard to assist standard transit passengers in hubs like Dubai, Doha and Abu Dhabi. They have facilitated international border crossings for Indian nationals, including from UAE to Oman and from Qatar, Kuwait and Bahrain to Saudi Arabia. এদিন রাজ্যসভায় জয়শঙ্করের বক্তব্যের সময় ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। অন্যদিকে লোকসভায় তাঁর ভাষণের সময় আমরা আলোচনা চাই স্লোগান তুলে প্রতিবাদ জানাতে থাকে বিরোধীরা। অধ্যক্ষের বরাবর অনুরোধ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকেন বিরোধী সাংসদরা, যার ফলে আর এগোতে পারেনি সংসদের কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্বাচনের দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এডিসি এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে বামফ্রন্ট। এডিসির 28টি আসনের মধ্যে 27টি আসনে প্রার্থী ঘোষণা করার পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে নতুন মুখকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে বাম শিবির। আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTAADC নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনে প্রস্তুতির ঘোষণা দিল বামফ্রন্ট। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও সোমবার সাংবাদিক সম্মেলন করেই আনুষ্ঠানিকভাবে এডিসির 28টি আসনের মধ্যে 27টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। মোট 28টি আসনের মধ্যে একটি করে আসন বামফ্রন্টের শরিক দল সিপিআই, RSP এবং
অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 25টি আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিআইএম। এডিসি নির্বাচনে প্রায় 85% আসনে আনা হয়েছে নতুন মুখ। দামছড়া দামপুই যে আসনটা, সে আসনে পারেন্দ্র রিয়াং নতুন প্রার্থী। জায়গাটার নাম একটু বলবেন। দ্বিতীয় কাঞ্চনপুর রমাকান্ত নাথ নতুন প্রার্থী। মাছপাড়া আমরা ফরওয়ার্ড ব্লকের জন্য রেখেছি, এটা আমরা আজকে ঘোষণা করতে পারলাম না, আমরা অপেক্ষা করছি তাদের প্রার্থী চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করমছড়া সাধন চাকমা নতুন প্রার্থী। ড্যামছড়া কচুছড়া বদরুম হালাম পুরাতন প্রার্থী। সামনু খুশিরাম ত্রিপুরা নতুন প্রার্থী। মনু রাহুল দাস নতুন প্রার্থী। রাইমাভেলি সুমতি রঞ্জন চাকমা নতুন প্রার্থী। গন্ডাছড়া গঙ্গানগর ধনমণি রিয়াং নতুন প্রার্থী। দঞ্চমণি রিয়াং অ্যাকচুয়ালি নামটা হলো দঞ্চমণি রিয়াং নতুন প্রার্থী। আশ্রামবাড়ি হাল্লাহালি করিম দেব বর্মা নতুন প্রার্থী। কুলাই চাম্পাহরে অতুল দেব বর্মা নতুন প্রার্থী। তেলিয়ামুড়া মহারানী রতন কিশোর জমাতিয়া নতুন প্রার্থী। রামচন্দ্র ঘাট সমরেশ দেববর্মা নতুন প্রার্থী। মান্দাই পুলিনপুর সূর্য দেববর্মা নতুন প্রার্থী। জিরানিয়া রাধাচরণ দেববর্মা পুরান প্রার্থী। শিবনা তমাকারী অমূল্য দেববর্মা নতুন প্রার্থী। ভুজনগর ওয়াকিনগর এখানে সঞ্জিত দেববর্মা নতুন প্রার্থী। পেকুয়ার জেলা জন্মেজয়নগর ব্রজলাল দেববর্মা নতুন প্রার্থী। টাকারজোলা জম্পুজলা বেনিলাল দেববর্মা নতুন প্রার্থী। আমতুলি গোলাঘাটি শ্রীমতী বৃন্দা দেববর্মা নতুন প্রার্থী। বাগমা অমৃত সাধন জমাতিয়া তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। নতুন বাজার মালবাসা মগেন্দ্র রিয়াং উনি আগেও প্রার্থী হয়েছিলেন। মহারানী চেল্লাগাম হারধন জমাতিয়া তিনি আরএসপি, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। অম্পি পৃথ্বীরাজ কলই নতুন প্রার্থী। অন্যদিকে উত্তর ত্রিপুরা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করেছে বামফ্রন্ট। ওই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অমিতাভ দত্তের নাম। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছে সিপিআইএম। এবং সিপিআই এক, আরএসপি এক, বাকি সব প্রার্থী সিপিআইএম দলে। আর আরেকটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে, সেটা হলো গিয়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্র। এখানে উপনির্বাচন হবে যে কোনো সময়। আমরা আমাদের প্রার্থী ঠিক করে নিয়েছি বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করে। আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অমিতাভ দত্তকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে, অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত, যিনি সিপিআইএম করেন, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, তাকে এই বাই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। বিজেপি থেকে দেশকে, রাজ্যকে মুক্ত করার জন্য একটা রাজনৈতিক মঞ্চ হিসাবে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছিল, আছে, থাকবে। কিন্তু নির্বাচনী লড়াই এটা রাজনৈতিক মঞ্চের, রাজনৈতিক যে লড়াইয়ের, এটা সবসময় একই সারণীতে চলে না। কাজে এই ক্ষেত্রে কংগ্রেসের সাথে আমাদের সেরকম কোনো আলোচনাও হয়নি। হয়তো তারা বলছেন তাদের যার যার জায়গা থেকে, কিন্তু আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরাই সেই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেসকে আমরা অনুরোধ করব, আবেদন জানাবো তারা যেন এই ধর্মনগর উপনির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে
তারা আমাদের প্রার্থীকে সমর্থন করেন এবং স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রেও তারা যাতে তাদের সমর্থন সেভাবে তারা এই সমর্থনে এগিয়ে তারা আসে। নতুন প্রার্থী তুলে ধরে আদিবাসী এলাকায় সংগঠনকে নতুনভাবে সক্রিয় করার কৌশল নিয়েছে বামফ্রন্ট বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর সংগঠনকে শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই তড়িঘড়ি করে প্রার্থী তালিকা প্রকাশ করাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। আগেভাগে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচার শুরু করা এবং সংগঠনকে মাঠে নামানোর কৌশল নিতে চাইছে বামফ্রন্ট বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ মহল। অন্যদিকে আসন্ন নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে ইন্ডিয়া জোটকে ভিত্তি করে রাজ্যেও কি রাজনৈতিক বার্তা দেওয়ার এই কৌশল নিয়েছে বামফ্রন্ট, প্রশ্ন উঠছে তা নিয়েও। তবে এত কিছুর পরেও রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং এডিসিতে শাসক তিপ্রামথার বিরুদ্ধে কতটুকু ফাইট দিতে পারবে সিপিআইএম তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে সব মিলিয়ে নির্বাচন ঘোষণা না হলেও একে সামনে রেখে ত্রিপুরার রাজনীতিতে এখন থেকে বাড়ছে তৎপরতা ও রাজনৈতিক সমীকরণের হিসাব নিকেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার রাজনীতিতে 2018 সাল একটি গুরুত্বপূর্ণ মোড় বদলের বছর। দীর্ঘ 35 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে রাজ্যে। সেই পরিবর্তনের 8 বছর পর আবারও অতীত ও বর্তমানকে তুলনা করে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বাম শাসনের অভিজ্ঞতা, ক্ষমতার পরিবর্তনের পটভূমি এবং বর্তমান সরকারের কাজকর্ম সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে ফিরে দেখার এই সময়কে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনীতির ক্ষেত্রে ভবিষ্যতের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আত্মসমালোচনা ও অতীত পর্যালোচনা। ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটেও স্পষ্ট হয়ে উঠেছে সেই বাস্তবতা। 2018 সালের আগে পর্যন্ত টানা 35 বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। 1978 সাল থেকে 1988 সাল এবং পরে 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় 7টি সরকার পরিচালনা করে তারা। সংগঠনগত শক্তি, অভিজ্ঞ নেতৃত্ব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণে দীর্ঘদিন রাজ্যের রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল বামফ্রন্ট। তবে দীর্ঘ শাসনের ফলে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বাড়ার অভিযোগও উঠতে থাকে বামপন্থী সিপিআইএম এর বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল ও সরকারের সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে পড়ে এবং প্রশাসনিক কাঠামোর উপর বৃদ্ধি পায় দলীয় প্রভাব। মত বিরোধের জায়গা সংকুচিত হওয়া এবং সংগঠনের ভেতরে সমালোচনার সুযোগ কমে যাওয়া জটিল করে তোলে সেই পরিস্থিতিকে। এই পরিস্থিতিরই প্রতিফলন দেখা যায় 2018 সালের নির্বাচনে। মানুষের মধ্যে বিকল্পের প্রত্যাশা তৈরি হয় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে চলো পাল্টাই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নামে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় ক্ষমতার সমর্থন, উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজনৈতিক কৌশলের সমন্বয়ে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। ক্ষমতায় আসার পর পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন সরকারের দিকে তাকিয়েছিল রাজ্যের মানুষ। বদলা নয়, বদল চাই, এই রাজনৈতিক বার্তাকে সামনে রেখে দেওয়া হয়েছিল প্রশাসনিক সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি। তবে 8 বছর পর সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমালোচকদের মতে পরিবর্তনের প্রতিশ্রুতি থাকলেও অনেক ক্ষেত্রে সামনে এসেছে প্রশাসনিক কাঠামোর দলীয়করণের অভিযোগ। আবার শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবকাঠামো উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে রাজ্যের উন্নয়নে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি সরকারের কাজই জনগণের বিচারের মুখোমুখি হয় শেষ পর্যন্ত। তাই বর্তমান সরকারের কাজের মূল্যায়নও স্বাভাবিকভাবেই তুলনা করে দেখা হচ্ছে আগের সরকারের সঙ্গে। অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতার আলোকে ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন সাধারণ মানুষ। ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাই আরও বেড়েছে আত্মসমালোচনা ও বাস্তব মূল্যায়নের গুরুত্ব। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সম্পর্ক আরও সুদৃঢ় করা জনগণের সঙ্গে, কারণ গণতন্ত্রে জনগণের আস্থাই শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। তাই কেবল একটি সরকারের শাসনকালই নয়, বরং ত্রিপুরার রাজনীতির পরিবর্তন, প্রত্যাশা ও বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে বিবেচিত হচ্ছে 8 বছরের এই অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপি বিদায় ও তিপ্রাসা মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখে বিশ্রামগঞ্জে মেগা বাইক মিছিল করল তিপ্রামথার যুব সংগঠন ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন বা YTF।
দেওয়ান বাজার প্লেগ্রাউন্ড থেকে শুরু হওয়া এই মিছিল অংশ নেন 1000-এরও বেশি বাইক আরোহী। উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জামাতিয়া। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এবং আগামী 2028 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই তৎপরতা বাড়াতে শুরু করেছে রাজ্যে বিজেপি সরকারের শরিক তথা এডিসির ক্ষমতাসীন আঞ্চলিক শক্তি তিপ্রামথা। সেই রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবেই সোমবার বিশ্রামগঞ্জে বিজেপি বিধায়ক ও তিপ্রাসা মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখে বাইক মিছিল আয়োজন করে দলের যুব সংগঠন ইউথ তিপ্রা ফেডারেশন বা ওয়াইটিএফ। বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার প্লে গ্রাউন্ড থেকে শুরু হওয়া এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন প্রায় 1000-এর বেশি যুবক। তিপ্রামথার পতাকা ও বিভিন্ন রাজনৈতিক স্লোগানের মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বাইক মিছিলটি শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে, যার মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যায় সংগঠনের পক্ষ থেকে। এই বাইক র্যালি মূলত কি কারণে, কি উদ্দেশ্যে? আজকা বাইক র্যালি আমরা একটা ঠানসা বাইক র্যালি একটা বাইক র্যালি এটা তিপ্রামথার তরফ থেকে এটা আগামী এডিসি নির্বাচন, এটা শুধু তিপ্রামথার নির্বাচন না, এটা তিপ্রাসারের নির্বাচন। আর এখন যে বর্তমানে যে মুখ্যমন্ত্রী কই যে বারবার অনেক জায়গাতে জনসভাতে কই যে এডিসি 2026 দখল করব, যতটুকু এই আমরা তিপ্রাসা আছে আমরা কখনো দখল করতে দেব না, আর তোমরা দখল করতে পারবোই না। আর তোমরা যে কই যে এডিসি যে 28 বিজেপিকে আমরা 2028 বিদায় করবো, এটা তিপ্রাসা মেন্টালি ফিজিক্যালি অলরেডি আমরা মাইন্ড মেকআপ করে লছি। আর এই যে বাইরে এটা কেউ টাকা পয়সা দিয়া কেউ কিতা ছাগল মুরগ দিয়া এটা আমরা আজকে আনি না। এই আমরা জুমরে এটা একটাই মাত্র কারণ, হানসা একটা, এটা বুবাগরার দাগ, এটা মহারাজার দাগ। এই বাইক র্যালি আগামী এডিসি নির্বাচনের এটা তিপ্রামথা কখনো আমরা জিত হাসিল করতো না, এটা তিপ্রাসা আবার জিত হাসিল কইরা আমরা এডিসিতে আবার পাওয়ারে আম। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জমাতিয়া। ত্রিপুরার তিপ্রাসা জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। একই সঙ্গে 2028 সালের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পরিবর্তন ঘটবে এবং তিপ্রাসা নেতৃত্বে সরকার গঠিত হবে। শুধু তাই নয়, আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে এডিসির 28টি আসনের মধ্যে 4টি আসন দেওয়া হবে বিজেপিকে বলে দাবি করে সংগঠন। 28 আমরা কই যে আমরা কব যে আমরা 28 দিতাম না, কইটা আমরা রাখুম, আমরা 24 থেকে আমরা আর 4টা বাড়ারে দিয়ে দিব, কারণ অপোজিশন লাগবো তো এডিসিতে অপোজিশন লাগবো। আর অপোজিশন না হলে আমরা কি লাভ, এর লাগে তারারে আমরা 4টা দিব। আর 2028 তারারে আমরা বিদায় করে দিই, বাস বিদায়। বিধানসভা নির্বাচনে আর প্রথমবার তিপ্রাসা মুখ্যমন্ত্রী, এটা মানে তিপ্রাসা মানে মহারাজা না, যে কোনো তিপ্রাসা মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইতিহাসের প্রথমবার আমরা মুখ্যমন্ত্রী আমরা তৈরি করি। ওয়াইটিএফ দলের কোন পদে আছেন আপনি? আমি ওয়াইটিএফ সেন্ট্রাল প্রেসিডেন্ট সুরজ দেবর। এই বাইক র্যালি কেবল একটি সংগঠনগত কর্মসূচি নয়, বরং আগামী নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ তিপ্রামথার। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক বার্তা দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করার চেষ্টা করছে তিপ্রামথা বলে ধারণা রাজনৈতিক মহলের। ফলে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আঞ্চলিক শক্তির ভূমিকা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে নতুন করে। সব মিলিয়ে ত্রিপুরার রাজনীতিতে আগাম নির্বাচনে প্রস্তুতি ও রাজনৈতিক মেরুকরণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে তিপ্রামথার এই ধরনের কর্মসূচিগুলিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জৈব ও প্রাকৃতিক কৃষির প্রসার ও সম্ভাবনা নিয়ে আগরতলা অনুষ্ঠিত হলো আঞ্চলিক সম্মেলন। কৃষি বিশেষজ্ঞ, আধিকারিক ও সংশ্লিষ্ট মহলের উপস্থিতিতে ত্রিপুরায় জৈব চাষের বিস্তার এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা নিয়ে হয় আলোচনা। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগরতলার অরুন্ধতিনগরের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আঞ্চলিক জৈব ও প্রাকৃতিক কৃষি সম্মেলন। এই কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র। অনুষ্ঠানে জৈব ও প্রাকৃতিক কৃষির গুরুত্ব, পরিবেশ বান্ধব
চাষাবাদের প্রসার, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত। ত্রিপুরায় জৈব কৃষির প্রসার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে। প্রায় 7 বছর আগে যেখানে মাত্র প্রায় 2000 হেক্টর জমিতে জৈব চাষ করা হতো, বর্তমানে সেই পরিমাণ বেড়ে প্রায় 26,500 হেক্টরে পৌঁছেছে। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সরকারি সহায়তা এবং প্রশিক্ষণ কর্মসূচির ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মত প্রকাশ করেন বক্তারা। अगरतला में एक वन डे नेशनल रीजनल कॉन्फ्रेंस ऑन नेचुरल फार्मिंग आयोजित किया है भारत सरकार के फंड्स के द्वारा। यहाँ में हम लोग मोर देन 100 पार्टिसिपेंट्स को ऑल ओवर द स्टेट से बुलाया गया है, जिसमें एग्रीकल्चर ऑफिसर्स भी है, हार्टिकल्चर ऑफिसर है, केवीके से है, कृषि सखी है, आपका सीआरपीस है, कम्युनिटी रिसोर्स पर्सन्स और फार्मर्स, ये सब लोग यहाँ पे मौजूद है। इनको हम लोग अवेयरनेस क्रिएट करेंगे और टेक्निकल डिस्कशंस होगा। इनके साथ में कुछ सजेशंस, ये सब चीज़ हम लोग नोट डाउन करके एक प्रोसीडिंग्स बना के इसको गवर्नमेंट ऑफ इंडिया को हमारा डायरेक्टर के थ्रू सबमिट करेंगे। तो जो भी कठिनाई है, इश्यूज है, जो नेशनल मिशन ऑन नेचुरल फार्मिंग या नेचुरल फार्मिंग का इम्प्लीमेंटेशन में, प्रैक्टिसिंग में कुछ समस्या है, वो सब चीज़ हम यहाँ पे डिस्कस करेंगे विस्तार रूप से और रिकमेंडेशन जो है गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेंगे। ত্রিপুরার প্রধান জৈব ফসলগুলোর মধ্যে আদা, বার্ডোস আই চিলি, আনারস, কলা, কমলা, কাঁঠাল, সুগন্ধি চাল এবং হলুদ বিশেষভাবে উল্লেখযোগ্য। আন্তর্জাতিক বাজারেও প্রশংসিত হচ্ছে এইসব ফসলের গুণগত মান। বিশেষ করে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ত্রিপুরা থেকে উৎপাদিত জৈব আদা এবং বার্ডোস আই চিলির রয়েছে ব্যাপক চাহিদা। ইতিমধ্যে এইসব পণ্য রপ্তানি করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে। জৈব ও প্রাকৃতিক কৃষির বিস্তার ঘটাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। 2026 সালের মধ্যে ত্রিপুরার সব জেলাকে জৈব কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্য নিয়ে চলছে কাজ। রাজ্যে প্রায় 5557 হেক্টর জমিতে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে বর্তমানে। জৈব ও প্রাকৃতিক কৃষি শুধু পরিবেশ রক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং কৃষকদের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রেও পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই লক্ষ্যেই কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে দেওয়া হচ্ছে গুরুত্ব। প্রায় 5550 হেক্টর জায়গায় 13,850 জন যে ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিস করছে কৃষি জমিতে, ওনাদের মানে কাজ করতে গিয়ে, এটা প্র্যাকটিস করতে গিয়ে কী কী অসুবিধা হচ্ছে, এগুলো মূলত ওনাদের থেকে আমরা শুনবো এবং শুনে ওনাদের যে ইস্যুস বা প্রবলেমস, ওটাকে আমরা ওনার মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমরা পৌঁছাবো, যাতে করে আরও সুন্দরভাবে কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায়। ত্রিপুরায় জৈব কৃষির সম্ভাবনাকে অত্যন্ত উজ্জ্বল বলে উল্লেখ করেন সম্মেলনে উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা। প্রাকৃতিক সম্পদ, অনুকূল জলবায়ু এবং কৃষকদের আগ্রহ, এই তিনটি বিষয়কে কাজে লাগিয়ে রাজ্যকে জৈব কৃষির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরা হয় এদিনের আলোচনায়। এই সম্মেলনের মাধ্যমে জৈব ও প্রাকৃতিক কৃষির প্রসারে নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে এবং কৃষকদের মধ্যে এই চাষাবাদের প্রতি আগ্রহ আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেন কৃষি বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।